This is Suman Sahu. In this class, we are going to read the poem named The Echoing Green, written by William Blake. William Blake was one of the greatest poets of the Romantic Age. উইলিয়াম ব্লেক ছিলেন রোমান্টিক এজ মানে লেখালেখির যে সময়কালকে কিছু ভাগে ভাগ করা হয়েছে সেই সময়কালের মধ্যে রোমান্টিক এজ হচ্ছে একটা সময়কাল যেই সময় লেখকরা বেশিরভাগ রোমান্টিক লেখালেখি করতো, যেমন পোয়েমস, স্টোরিজ, এগুলো রোমান্টিক টাইপের হতো, রাইট? তো এটাই সহজ ভাষায় বোঝালাম যে রোমান্টিক এজের লেখক তিনি ছিলেন উইলিয়াম ব্লেক। তিনি প্রকৃতিকে নিয়ে প্রচুর ভালো ভালো কবিতা এবং গল্প লিখেছেন। তো বাকিটা আমি পড়ছি না যাতে ভিডিওটা লম্বা না হয়, রাইট? তো ডাইরেক্ট আমি যাচ্ছি সেই জন্য কবিতাতে। তো স্ট্যান্জা 1, দ্য সান ডাজ অ্যারাইজ অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ। সূর্য উদিত হয় এবং আকাশকে খুশি করে তোলে, অর্থাৎ সূর্য উদিত হলে আলো ছড়িয়ে পড়ে এবং আকাশকে সুন্দর ও সতেজ করে তোলে। এটা হচ্ছে কবিতার লাইন। এবার এটার ইন্টারনাল মিনিং কি? এটার ইন্টারনাল মিনিং হচ্ছে যে সূর্য উদয় একটি প্রজন্মের সাথে তুলনা করা হচ্ছে। এখানে যে সূর্যের উদয়কে একটা প্রজন্মের সাথে তুলনা করা হচ্ছে। যখন সূর্য উদিত হয় তখন যেমন আকাশে অনেক খুশি করে তোলে, সেরকমই যখন বাচ্চারা জন্মায় একটা পরিবারের মধ্যে অনেক খুশি আনে। সেরকম প্রত্যেকটা পরিবারে বাচ্চা জন্মায় সমাজের মধ্যে অনেক খুশি বয়ে আনে তারা, রাইট? খুশি করে তোলে সমাজকে। তো এইভাবেই সূর্যকে একটা প্রজন্মের সাথে তুলনা করা হচ্ছে। যেমন সূর্য উদয় হলে আকাশকে খুশি করে তোলে, সেরকমই বাচ্চা একটা জন্ম হলে পরিবারকে খুশি করে তোলে। অনেক বাচ্চা সমাজে জন্ম হলে সমাজে খুশির হাওয়া বয়ে আনে, রাইট? এরপর দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে বৃদ্ধ মানুষগুলো গাছের তলায় বসে আছে, এই বৃদ্ধ মানুষগুলো একসময় জন্মেছিল। এই প্রজন্মের কথাই বলা হচ্ছে। এরা যখন জন্মেছিল তখন সূর্য উদয় হয়েছিল, রাইট? এদের প্রজন্মের যে জন্মকে সূর্য উদয়ের সাথে তুলনা করা হচ্ছে, রাইট? একটু পরে আরও ভালোভাবে এটা বুঝতে পারবে। দ্য মেরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং। মেরি বেলস মানে হচ্ছে চার্চের যে ঘন্টা হয় সেই বেলকে বোঝায়, রাইট? মেরি বেলস রিং মানে মেরি বেল বাজে টু ওয়েলকাম দ্য স্প্রিং মানে বসন্তকে স্বাগত জানাতে, রাইট? বসন্তের যে সুন্দর সকালকে স্বাগত জানাতে চার্চের যে ঘন্টা সেগুলো বেজে ওঠে। দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাস। স্কাইলার্ক হচ্ছে একটা পাখির নাম এবং থ্রাস ও একটা পাখির নাম। এগুলোকে আমরা দেখে নিচ্ছি। এখানে দেখো যে স্কাইলার্ক এটি একটি ছোট পাখি যেটি আকাশে উড়তে চায় ও উড়ে যায় যখন গান গায়, রাইট? তখন গান গায়। তো যখন এই স্কাইলার্ক পাখি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্কাইলার্ক পাখি যখন আকাশে উড়ে তখন এরা গান গায়। এরপরে আমরা দেখতেছি কি থ্রাস পাখি। থ্রাস পাখি কি? একটি ছোট পাখি যার পিঠে বাদামি রঙের এবং বুকে ছোট ছোট গোল গোল বাদামি দাগ আছে। তো এখানে তোমরা পাখিটাকে দেখতে পাচ্ছ, এই পাখিটাকে বলা হয় থ্রাস পাখি। তো এটা হচ্ছে থ্রাস পাখি এবং এটা হচ্ছে স্কাইলার পাখি, রাইট? তো আশা করি এই দুটো পাখি তোমরা মনে রাখবে। এবার চলো আমরা আবার কবিতাতে যাই। বলছে যে দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাস, দ্য বার্ডস অফ দ্য বুশ। মানে স্কাইলার্ক এবং থ্রাস এবং ঝোপঝাড়ের পাখিরা, বুশ মানে ঝোপঝাড় জানো, তাহলে ঝোপঝাড়ের পাখিরা সিং লাউডার মানে জোরে জোরে গান করে, অ্যারাউন্ড মানে চারিপাশে, টু দ্য বেলস চিয়ারফুল সাউন্ড। এখানে বেল তারপরে এস অ্যাপোস্ট্রফি আছে কারণ এটা বেল এর বোঝাচ্ছে, রাইট? টু দ্য বেলস চিয়ারফুল সাউন্ড মানে চার্চের যে বেল বাজছে সেই বেলের আনন্দিত আওয়াজের সাথে সাথে স্কাইলার্ক, থ্রাস এবং ঝোপঝাড়ের চুড়ুয়ের মতো যে পাখিগুলো থাকে ছোট ছোট, সেই সব পাখিগুলো আনন্দে গান গাইছে। কিসের জন্য? বসন্তকে আহ্বান জানাতে, রাইট? এটা তো হলো এর মানে। এবার এটার এক্সপ্লেনেশন অর্থাৎ এটার ইন্টারনাল মিনিং আমরা বোঝার চেষ্টা করব। এটার ইন্টারনাল মিনিং হচ্ছে ঘন্টার আওয়াজ, পাখির ডাক, বসন্তকাল, এই সমস্ত জিনিস প্রকৃতিকে অনেক সুন্দর করে তোলে, রাইট? যখন ভাবো যে সিনেমাতে যখন হচ্ছে যে একটা হিরোর এন্ট্রি হবে বা কোনো দেবদেবীর এন্ট্রি হবে, তখন হচ্ছে চারিদিকে বাতাসে দেখবে মন্দিরে হচ্ছে ঘন্টাগুলো বেজে উঠছে তাকে আহ্বান জানাতে, রাইট? এরকম টাইপের সিন দেখায়। তো সেরকমই এখানে বসন্তকে আহ্বান জানাতে চার্চের ঘন্টা বাজছে। তারপরে কি হচ্ছে? সেই বসন্তকে আহ্বান জানাতে স্কাইলার্ক এবং থ্রাস তারাও ঘন্টার সাথে সাথে জোরে জোরে গান করছে এবং ঝোপঝাড়ের পাখিরাও। এই ঝোপঝাড় পাখি এবং স্কাইলার্ক কেন একসাথে বললো? ঝোপঝাড়ের পাখিরা মাটির কাছে থাকে এবং স্কাইলার্ক আকাশের অনেক উঁচুতে থাকে। তার মানে আকাশের উঁচুতে যে পাখিগুলো থাকে এবং ঝোপঝাড়ে যে পাখিগুলো থাকে সমস্ত পাখিরাই সেই ঘন্টার আওয়াজের সাথে সাথে আনন্দে গান করে ওঠে বসন্তকে আহ্বান জানাতে। তা এই যে 6টা লাইনে, এখানে 4টা এবং এই যে 2টো লাইনের মধ্যে বোঝাতে চাচ্ছে কবি আমাদেরকে যে আমাদের প্রকৃতিটা কতটাই না সুন্দর, রাইট? চারিদিকে পাখিরা গান করছে, ঘন্টা বাজছে এবং বসন্তকাল। তো এই যে প্রকৃতির সৌন্দর্যতার মাঝে যেই বাচ্চাগুলো জন্ম নিয়েছিল তারা এই প্রকৃতির সৌন্দর্যতাকে উপভোগ করছে, রাইট?
এখন তারা বড় হয়ে গেছে কিছুটা, তো এখন তারা এই প্রকৃতির সৌন্দর্যতাকে উপভোগ করছে, এই প্রকৃতির মাঝে খেলাধুলো করছে। তো এই যে প্রকৃতির সৌন্দর্যতাকে কবিতার মধ্যে লেখার অর্থ হলো যে এখানে বলতে যাচ্ছে কবি, ঘন্টার আওয়াজ, পাখির ডাক, বসন্তকালে এই সমস্ত জিনিস প্রকৃতিকে অনেক সুন্দর করে তোলে, এবং যেসব বাচ্চাগুলো জন্মেছিল তারা এখন বড় হয়ে এই সুন্দর প্রকৃতির আনন্দ উপভোগ করে, প্রকৃতির মাঝে খেলাধুলো করে, রাইট। তো এটাই বলতে যাচ্ছে যে যেই সব বাচ্চাগুলো সূর্য উদয়ের সাথে সাথে জন্মেছিল, আনন্দ এনেছিল, তারা এখন এই সুন্দর প্রকৃতিতে খেলাধুলো করছে, এই প্রকৃতির আনন্দ উপভোগ করছে, রাইট। তো প্রকৃতির সৌন্দর্যতাকে তুলে ধরছে এই এখানে কবি। এরপরে দেখো হঠাৎ করে সিন চেঞ্জ হয়ে গেছে। সিন চেঞ্জ হয়ে গেছে মানে এখানে এই যে বৃদ্ধ মানুষগুলোকে দেখতে পাচ্ছ, সূর্য যখন উদয় হয়েছিল তখন এরা জন্মগ্রহণ করেছিল, তারপরে এরা কিছুটা বড় হয়ে প্রকৃতির মাঝে খেলাধুলো করছিল, এখন এবার এরা বৃদ্ধ হয়ে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু বাচ্চারা খেলাধুলো করছে, রাইট। এখানে এই বাচ্চাগুলোর মধ্যে একটি বাচ্চা আমাদেরকে বলছে, আমরা যারা কবিতাটা পড়ছি আমাদেরকে কি বলছে, হোয়াইল আওয়ার স্পোর্টস শ্যাল বি সিন অন দ্য ইকোয়িং গ্রিন। এখানে দেখো এই সেন্টেন্সটা আছে প্যাসিভ ভয়েসে, আওয়ার স্পোর্টস শ্যাল বি সিন, মানে আমাদের খেলা দেখা যাবে। কে দেখবে খেলাটা? আমাদের খেলা। আমাদের খেলা মানে ওই বাচ্চাগুলোর মধ্যে একজন বলছে যে আমাদের খেলা দেখা যাবে। দেখবেটাকে? দেখবে হচ্ছে এই বৃদ্ধ মানুষগুলো, যেই বৃদ্ধ মানুষগুলো বাচ্চা হয়ে জন্মেছিল প্রকৃতির মাঝে, তারাও খেলাধুলো করেছে, এখন তারা বৃদ্ধ হয়ে গেছে এবং এখন তারা বসে বসে এই বাচ্চাগুলোর খেলা দেখছে, রাইট। তো এই বাচ্চাগুলোর মধ্যে একজন কি বলছে যে আমাদের খেলা দেখা যাবে অন দ্য ইকোয়িং গ্রিন। অন দ্য ইকোয়িং গ্রিন মানে প্রতিধ্বনিত সবুজে, রাইট। প্রতিধ্বনিত সবুজ, এখানে এই যে ইকো কথাটার অর্থ হচ্ছে যে প্রতিধ্বনি। তোমরা সাউন্ডের ইকো শুনে থাকবে যে একটা যদি আমি পেরেকে হাতুড়ি মারি, সেই হাতুড়ির আওয়াজটা আবার দূর থেকে আসে, সেটাকেই তো ইকো বলে। কিন্তু এখানে ইকো কথাটার অর্থ হচ্ছে যে প্রতিধ্বনি জীবনের চক্রের প্রতীক। এখানে ইকো জীবনের চক্রকে বোঝাচ্ছে, রাইট। জীবনের চক্র মানে কি, এই জায়গাটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে। এই যে বৃদ্ধ মানুষগুলো ছবিতে তোমরা দেখছো, এই বৃদ্ধ মানুষগুলো একসময় বাচ্চা ছিল, এই তারা যখন একটু বড় হয়েছে তারাও এই মাঠে খেলেছিল, রাইট। এই সবুজ অর্থাৎ এই যে মাঠটা, মাঠকেই তো সবুজ বলছে, তো এই যে সবুজ মাঠটা কাদের জন্য, মানে কারা খেলতো এই সবুজ মাঠে? এই মানুষগুলো, রাইট। এখন এরা বৃদ্ধ হয়ে গেছে, এই সবুজ মাঠে আবার এই বাচ্চাগুলো খেলছে, আবার এক সময় এই বাচ্চাগুলো এই বৃদ্ধের জায়গায় আসবে, তখন অন্য বাচ্চারা খেলবে, রাইট। অর্থাৎ এই যে সিনারিটা, অর্থাৎ এই যে চিরসবুজ যে মাঠ, এটা বারবার প্রতিফলিত হয়, বারবার প্রতিধ্বনিত হয়, রাইট। এখানে কি ভাষাটা লেখা আছে যে প্রতিধ্বনিত সবুজে, অর্থাৎ প্রতিধ্বনি মানে যেটা বারবার ফিরে আসে। এই সবুজ এই মাঠের মাঝখানে এই যে খেলাধুলো হচ্ছে, এটা একটা সৌন্দর্যতা। তো এই যে সৌন্দর্যতা, মাঠের মাঝখানে খেলাধুলো, এটা বারবার ফিরে আসে। এই এই মানুষগুলো একসময় ওই মাঠের মাঝখানে খেলতো, এখন এরা খেলছে, এরা যখন এখানে আসবে তখন অন্য বাচ্চারা এখানে খেলাধুলো করবে, রাইট। অর্থাৎ সবুজে এই যে মাঠের মাঝখানে যে খেলাধুলো, এটা ইকো হচ্ছে, অর্থাৎ বারবার ফিরে আসছে, রাইট। তো সেই জন্য এখানে বলছে যে হোয়াইল আওয়ার স্পোর্টস শ্যাল বি সিন, যখন আমাদের খেলা দেখা যাবে অন দ্য ইকোয়িং গ্রিন। ইকোয়িং গ্রিন মানে আশা করি বুঝতে পেরেছো যে এই যে গ্রিন মানে এখানে সবুজ মাঠ। এখানে দেখো লেখা আছে যে গ্রামের মাঝখানে একটি ঘাসে ঢাকা সবুজ মাঠ, তো গ্রিন মানে তো সবুজ মাঠ, কিন্তু এই গ্রিনের আগে ইকোয়িং কথাটা দেওয়ার অর্থ কি, যে এই সবুজ মাঠটা বারবার ফিরে আসে। বারবার ফিরে আসে মানে ওই সবুজ মাঠটা, ওই সবুজ মাঠে ওই বৃদ্ধ মানুষগুলো যখন যৌবন বয়সে ছিল তখন তারা খেলতো, এখন এই বাচ্চাগুলো খেলছে, এই বাচ্চাগুলো যখন বৃদ্ধ হবে আবার ওখানে কেউ না কেউ খেলবে, অর্থাৎ ওই সবুজ মাঠ বারবার ফিরে আসে, রাইট। সেই জন্য এখানে ইকো কথাটা বলা হচ্ছে। এখানে দেখো কি লেখা আছে, যারা জন্ম হয়েছিল সূর্য উদয়ের সাথে সাথে, তারা এখন তাদের যৌবন বয়স কাটিয়ে এখন বৃদ্ধ হয়ে গেছে, এখন তারা বসে বসে বাচ্চাদের খেলা দেখছে। ওকে, এবার স্ট্যান্ডার 2, ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার। এই যে বাচ্চাগুলো এখানে খেলছে দেখো, এই বাচ্চাগুলোর মধ্যে একজন তো আমাদেরকে কবিতাটা বলছে, অর্থাৎ এই বাচ্চাটার মধ্যে একজন হচ্ছে আমার বক্তা। এই বক্তা বলছে যে ওল্ড জন, এখানে এই বৃদ্ধ মানুষটাকে ভাবো যে জন, রাইট। এই দেখছো সাদা চুল আছে, তো এখানে যেটা বলছে আমাদের বক্তা যে ওল্ড জন, ওল্ড জন মানে বৃদ্ধ জন, তার নাম হচ্ছে জন এবং সে বয়সে খুবই বৃদ্ধ হয়ে গেছে। উইথ হোয়াইট হেয়ার মানে তার সাদা সাদা চুলের সাথে, ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার। ডাজ লাভ অ্যাওয়ে, লাভ অ্যাওয়ে মানে হেসে উড়িয়ে দেওয়া, আর কেয়ার, কেয়ার কথাটা, কেয়ার মানে যত্ন, কিন্তু এখানে কেয়ার কথাটার অনেক গভীর মিনিং আছে। কেয়ার কথাটার মানে হচ্ছে বৃদ্ধ বয়সের যন্ত্রণা, চিন্তা। অর্থাৎ আমরা যখন বৃদ্ধ হয়ে পড়ি মানুষেরা, তখন আমাদের জীবনে অনেক সমস্যা আসে, আমাদের অনেক চিন্তা আসে, আমাদের অনেক ভয় আসে। কিসের ভয়? মৃত্যুর ভয়। সেই মৃত্যুর ভয়, চিন্তা, দুশ্চিন্তাকে কেয়ার বলছে এখানে। তো ওল্ড জন এখানে তার চুলগুলো যদিও সাদা হয়ে গেছে, কিন্তু সে তার এই যে সমস্ত চিন্তা,
সে জানে যে সে মারা যাবে আর কদিন পরে, তার শরীরে এখন আর সেই রকম জোর নেই, তার অনেক মনে দুশ্চিন্তা আছে, তার অনেক ভয় আছে যে আমি আর কদিন পরে মারা যাব, কিন্তু সেই সমস্ত কেয়ার অর্থাৎ সমস্ত ভয় দুশ্চিন্তাকে সে হেসে উড়িয়ে দিচ্ছে, রাইট। সিটিং আন্ডার দ্য ওক মানে ওক গাছের নিচে বসে, অ্যামাং দ্য ওল্ড ফোক মানে অন্যান্য বৃদ্ধ লোকেদের সাথে। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে ওল্ড জন অন্যান্য বৃদ্ধ লোকেদের সাথে ওক গাছের নিচে বসে আছে, রাইট। ওক গাছের নিচে বসে সে বৃদ্ধ বয়সের যত চিন্তা দুশ্চিন্তা ভয় যেগুলো মানুষের মধ্যে আসে বৃদ্ধ বয়সে, সেই সমস্ত ভয় চিন্তাকে সে হেসে উড়িয়ে দিচ্ছে, রাইট। আর এই কথাটা আমাদেরকে কে বলছে? এই বাচ্চাগুলোর মধ্যে একজন বলছে, রাইট। তারপরে দেখো এখানে এটার মানেটা একটু পড়তে হবে আমাদেরকে। জন, যিনি একজন সাদা চুলের একজন বৃদ্ধ মানুষ, যে পার্কে অন্য বৃদ্ধদের সাথে ওক গাছের তলায় বসে আছে, তার বার্ধক্যের চিন্তা না করেই তিনি হাসছেন। মৃত্যুর কাছে পৌঁছেছেন, তিনি বৃদ্ধ হয়ে গেছেন, তিনি মৃত্যুর কাছে পৌঁছেছেন, সে নিজেও জানে যে আর কদিন পরেই আমি মারা যাব, কিন্তু তবুও সে নিজের সেই দুশ্চিন্তা ভয়কে দূরে সরিয়ে রেখে তিনি হাসছেন। পূর্ববর্তী স্তবকে শিশুরা খুব খেলছিল, রাইট। সে বলছিল না, এই যে পূর্ববর্তী স্তবকে এখানে বলছিল যে আওয়ার স্পোর্টস শ্যাল বি সিন অন দ্য ইকোইন গ্রিন, এখানে ওই যে যুবক ছেলেগুলো এখন খেলছে, রাইট, যারা এখন যুবক আছে, তো ওই সেই যুবকগুলো বলছে যে আচ্ছা এখানে ছিলাম যে পূর্ববর্তী স্তবকে, আচ্ছা এখানে ছিলাম যে পূর্ববর্তী স্তবকে শিশুগুলো খেলছিল, কিন্তু মৃত্যু বা বার্ধক্যের অভিজ্ঞতা সম্পর্কে তারা জানে না। এখন যে বাচ্চাগুলো খেলছে এখানে, এই যে ছবিতে দেখো, এই যে বাচ্চাগুলো খেলছে এখানে, এই বাচ্চাগুলো মৃত্যু সম্পর্কে কিছু ভাবে না। তোমরা যারা 7, 8, 9 বা 6 এই সব ক্লাসে পড়ো, তোমরা কি অত মৃত্যু নিয়ে ভাবো এখন যে আমরা যখন মারা যাব তখন আমাদের সিচুয়েশান কেমন হবে, আমরা কিভাবে মারা যাব? তো এই সব কথাগুলো তোমরা এখন ভাবো না, বিকজ তোমরা এখন বাচ্চা, রাইট। তোমরা এখন তোমাদের পড়াশোনা খেলাধুলো এই সব নিয়েই ভাবো, তোমাদের স্কুলের বন্ধু এই সব নিয়েই তোমরা ব্যস্ত থাকো, তোমরা এখন মৃত্যু নিয়ে তো ভাবো না। কিন্তু যারা বৃদ্ধ হয়ে গেছে তারা তো মৃত্যু নিয়ে ভাবে যে আমরা আর কদিন পরে মারা যাব, কিছুদিন পরে আমাদেরকে চলে যেতে হবে, রাইট। তো এখানে তাই জন্য বলছে যে শিশুরা খেলছে, কিন্তু মৃত্যু বা বার্ধক্যের অভিজ্ঞতা সম্পর্কে তারা জানে না, সেই জন্য তারা হাসছে, তাই তারা হাসছে, রাইট। কিন্তু বৃদ্ধ মানুষটি যার নাম হচ্ছে জন, সব জেনেও হাসছে। সে জানে যে আমি আর কদিন পরে মারা যাব, সে জানে যে আমার শরীরের মধ্যে অনেক সমস্যা আছে, তার মনের মধ্যে অনেক দুশ্চিন্তা আছে, সে জানে যে আমি যত কিছু এখানে তৈরি করেছিলাম, ঘর বাড়ি যত কিছু আমি আনন্দ উপভোগ করেছিলাম, এই সমস্ত কিছু সুখকে ছেড়ে আমাকে যেতে হবে, রাইট। সমস্ত কিছু অ্যাটাচমেন্ট, যে সম্পর্ক রিলেশনশিপস আমাকে ছেড়ে যেতে হবে, এই সমস্ত দুশ্চিন্তা মনের মধ্যে থাকা সত্ত্বেও তিনি হাসছেন, রাইট। শিশুটি অর্থাৎ যে বক্তা আমাদেরকে যিনি কবিতাটা বলছেন, তিনি বলছে যে ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার, কবিতাতে লেখা আছে যে ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার লাভস অ্যাওয়ে কেয়ার, মানে হেসে উড়িয়ে দিচ্ছে তার সমস্ত দুশ্চিন্তা। ওল্ড জন একজন বৃদ্ধ ব্যক্তিকে বোঝায়, এখানে এই যে কবিতাতে লাইন ওয়ার্ডটা লেখা আছে ওল্ড জন, ওল্ড জন একটা বৃদ্ধ মানুষকে বোঝায়, রাইট, বৃদ্ধ ব্যক্তিকে বোঝায়। এবং হোয়াইট হেয়ার, তার যে সাদা চুল, এখানে বলছে না ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার, এই যে হোয়াইট হেয়ার ওয়ার্ডটা, এই যে কথাটা কি বোঝাচ্ছে, হোয়াইট হেয়ার কথাটা কেন কবিতাতে লিখেছে? এই হোয়াইট হেয়ার কথাটা বোঝাচ্ছে জীবনের শেষ বছরগুলিকে, অর্থাৎ বৃদ্ধ মানুষ আর 5 বছর 10 বছর বা 8 বছর বেঁচে থাকবে। তো এই যে সাদা চুল, সেই সাদা চুল ইন্ডিকেট করছে কি জীবনের শেষ কিছু বছরগুলোকে, রাইট। লাফ অ্যাওয়ে, লাফ অ্যাওয়ে মানে হাসতে হাসতে জীবনের সমস্যাগুলোকে ভুলে যাওয়া। আমরা যখন বৃদ্ধ হয়ে যাই তখন আমরা অনেক রকম চিন্তাতে জড়িয়ে পড়ি, রাইট। কিন্তু ওল্ড জন এখানে সেই সমস্ত রকম চিন্তাগুলোকে হাসির মাধ্যমে উড়িয়ে দিচ্ছে, যাতে সে তার জীবনের যে আনন্দকে উপভোগ করতে পারে, রাইট। সে যন্ত্রণা চিন্তা এইসবকে দূরে সরিয়ে রেখে যতদিন বেঁচে আছে সেটার আনন্দ উপভোগ করতে চায়, রাইট। আর কেয়ার, কেয়ার কথাটা আমি আগে বলেছিলাম যে কেয়ার কথাটার মানে হচ্ছে বৃদ্ধ হওয়ার চিন্তা, মৃত্যুর ভয়, অর্থাৎ বৃদ্ধ জন তার জীবনের মৃত্যু ভয় নিয়ে কোনো চিন্তাই করে না, সেই চিন্তাগুলোকে সে হেসে উড়িয়ে দিচ্ছে, রাইট। আশা করি এই যে 4টা লাইনের মানে তোমরা বুঝতে পেরেছো। আবার একবার বলছি যে ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার মানে ওল্ড জন তার সাদা চুলের সাথে ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার, তার সমস্ত দুশ্চিন্তা ভয়কে সে হেসে উড়িয়ে দিচ্ছে। সিটিং আন্ডার দ্য ওক মানে ওক গাছের নিচে বসে, অ্যামাং দ্য ওল্ড ফোক মানে তার যে বৃদ্ধ আরও যে বন্ধু বান্ধব লোকজন আছে তাদের সাথে বসে, রাইট। চলো পরের লাইনগুলোতে এবার যাই। দে লাভ অ্যাট আওয়ার প্লে, তারা হাসে আমাদের খেলা দেখে, আমাদের খেলা দেখে হাসে। এখন তো সেই বাচ্চাগুলো জন যখন হ্যাঁ এবার বলছি,
যে জন যখন বাচ্চা ছিল তখনই তো সূর্য উদয় হয়েছিল। জনের যে বন্ধুগুলো, তারা যেই প্রজন্মের মানুষ, তারা যখন জন্ম হয়েছিল তখনই তো সূর্য উদয় হয়েছিল। অর্থাৎ সূর্য উদয়কে জনের যে প্রজন্মের মানুষদের জন্মের সাথে তুলনা করা হয়েছিল, রাইট? এখন জন বৃদ্ধ হয়ে গেছে, অর্থাৎ সূর্য অস্ত যেতে যায়, ধরো বিকেল 5টা বেজে গেছে, সূর্য এখন পশ্চিম দিকে ডুববে ডুববে করছে, অর্থাৎ জনরাও বৃদ্ধ হয়ে গেছে, তারাও মারা যাবে করছে। তো সূর্যের অস্ত যাওয়ার সাথে জনেদের যে মৃত্যু, যে বৃদ্ধ বয়স, সেগুলোকে তুলনা করা হচ্ছে, বৃদ্ধ বয়সকে তুলনা করা হচ্ছে, রাইট? তো এখানে বলছে দে লাভ অ্যাট আওয়ার প্লে, তারা হাসে আমাদের খেলা দেখে। অর্থাৎ সূর্য যখন বিকেলবেলায় পশ্চিম দিকে যায়, তখন সেই সময়ের কালটাকে বোঝাচ্ছে যে জনরাও বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু তারা আমাদের খেলা দেখছে, রাইট? প্রকৃতিকে দেখছে আর কি, তারা আমাদের খেলা দেখছে। অ্যান্ড সুন দে অলসে, এবং শীঘ্রই তারা সবাই মিলে বলে, সাচ ওয়ার দ্য জয়েস, ঠিক এরকমই ছিল আমাদের আনন্দগুলো। আমি বলছিলাম যে জনরা একসময় জন্মেছিল যখন সূর্য উদয় হয়েছিল, তারপর তারা যৌবন হয়েছিল, তারা বড় হয়েছিল, তারা সেই সুন্দর প্রকৃতির মাঝে, যেখানে বসন্তকে আহ্বান জানাচ্ছে ঘন্টা, পাখিরা গান গাইছে, সেরকম সুন্দর প্রকৃতির মাঝে তারা কি করছিল? গান করছিল, সরি, ওল্ড জনরা খেলাধুলো করছিল, রাইট? তো এখন ওল্ড জনেরা বৃদ্ধ হয়ে গেছে, এখন তারা বাচ্চাদের খেলা দেখে বলছে যে সাচ ওয়ার দ্য জয়েস, মানে আমাদের যে আনন্দগুলো ঠিক এরকমই ছিল। ইন আওয়ার ইউথ টাইম, আমাদের যৌবনের সময়কালে বা তরুণ বয়সে। ইন আওয়ার ইউথ টাইম ওয়ার সিন অন দ্য ইকোয়িং গ্রিন, মানে আমাদের যৌবনের সময়কালেও চির প্রতিধ্বনিত সবুজে আমাদের এরকম খেলা দেখা যেত। ইন আওয়ার ইউথ টাইম ওয়ার সিন অন দ্য ইকোয়িং গ্রিন, মানে আমরা যে ছেলেমেয়েরা একসাথে খেলতাম, এই আমরা কথাটা কে বলছে? বৃদ্ধ জনেরা, যে আমরাও যে যৌবন বয়সে বাচ্চাবেলাতে খেলতাম মাঠে ছেলেমেয়েরা একসাথে, ঠিক এরকমই আমাদের মজাগুলো বা আনন্দগুলো ছিল। এবং ইন আওয়ার ইউথ টাইম ওয়ার সিন অন দ্য ইকোয়িং গ্রিন, মানে আমাদেরও যৌবন বয়সে আমাদেরকে দেখা যেত, আমাদের বাচ্চা বয়সে আমাদেরকে দেখা যেত অন দ্য ইকোয়িং গ্রিন, মানে এই প্রতিধ্বনিত সবুজে। অর্থাৎ তারাও ওই সবুজ মাঠে খেলাধুলো করতো, এবং এখন অন্য বাচ্চারা খেলাধুলো করছে, অর্থাৎ প্রতিধ্বনিত হচ্ছে, রাইট? মানে ওটা বারবার ফিরে আসছে। ওল্ড জন যারা এখন বৃদ্ধ হয়ে গেছে, ওরা ওই মাঠে খেলতো, এখন অন্য বাচ্চারা খেলছে, অর্থাৎ ঘটনাটা বারবার হচ্ছে, তাই জন্য বলতেছে ইকো, রাইট? ইকোয়িং গ্রিন, মানে প্রতিধ্বনিত সবুজে আমাদেরও এরকম আনন্দগুলো দেখা যেত আমরা যখন বাচ্চা ছিলাম। তো এখানে এবার এইগুলোর মানে আমাদেরকে জানতে হবে। কবি একজন বাচ্চা এখানে, তাই সে বলছে তাদের খেলা দেখে বৃদ্ধ মানুষগুলো হাসে, এবং শীঘ্রই বৃদ্ধ মানুষগুলো বলে, বৃদ্ধ মানুষ মানে জনেরা বলে, তারা বলে তাদের যৌবনকালে সবাই ছেলেমেয়েরা প্রতিধ্বনিত সবুজে ঠিক এভাবেই আনন্দ করত। এখন তারা বৃদ্ধ, এখন তাদের জায়গা বাচ্চারা নিয়ে নিয়েছে, তাই এই চক্র চিরকাল চলতে থাকবে, রাইট? তোমরা এই কথাটা একবার ভাবো, যে একটা কলেজ তৈরি হয়েছিল সাপোজ 400 বছর আগে, সেই কলেজ যারা তৈরি করেছিল, যেসব প্রফেসররা প্রথমে পড়াতো বা শিক্ষকরা পড়াতো, আজকের দিনে তারা কেউ আর বেঁচে নেই। এখন সেই কলেজে আমরা পড়াশোনা করছি, আমাদের শিক্ষক মহাশয়রা পড়াচ্ছেন, এখন সেই কলেজে কতই আনন্দ হচ্ছে, কত হই হুল্লোড় হচ্ছে, কত অনুষ্ঠান হচ্ছে, কিন্তু একটা কথা ভেবে দেখো যে 100 বছর পরে সেই কলেজে যারা থাকবে, যারা আনন্দ করবে, তারা হচ্ছে সম্পূর্ণ আলাদা মানুষ, আমাদের মধ্যে আমরা আর কেউ থাকবো না, এই পৃথিবীতেই আমরা বেঁচে থাকবো না, রাইট? তো যেটা হচ্ছে এখানে বলতে যাচ্ছে যে এই যে সিনটা, এই যে আনন্দ, এই যে প্রকৃতির সৌন্দর্যতা, সেটা কিন্তু একই থাকবে 100 বছর পরেও, কিন্তু মানুষগুলো বদলে যাবে, রাইট? তো এটাই বলতে যাচ্ছে যে সবুজে ওল্ড জন, বৃদ্ধ জনেরা, তারাও একসময় খেলাধুলো করতে, এখন তারা বৃদ্ধ হয়ে গেছে, এখন তারা আর খেলাধুলো করতে পারছে না, এখন বাচ্চাগুলো খেলছে। টিল দ্য লিটিল ওয়ান্স ওয়ারি নো মোর ক্যান বি মেরি, যতক্ষণ, টিল দ্য লিটিল ওয়ান্স ওয়ারি, মানে যতক্ষণে বাচ্চাগুলো ক্লান্ত হয়ে পড়ে, ওয়ারি মানে কি? ক্লান্ত হয়ে পড়া। যখন বাচ্চাগুলো ক্লান্ত হয়ে পড়ে, নো মোর ক্যান বি মেরি, তারা আর আনন্দ উপভোগ করতে পারে না, মানে তারা আর খেলাধুলো করতে পারে না মাঠের মধ্যে, এটাই বলতে চাচ্ছি। দ্য সান ডাজ ডিসেন্ট, মানে সূর্য অস্ত চলে যায়, সূর্য অস্ত চলে যায় মানে বৃদ্ধ মানুষগুলো মারা গেল, রাইট? সূর্য উদয় হয়েছিল মানে তারা জন্মেছিল, সূর্য অস্ত চলে গেল মানে মানে জনেরা মারা গেল। তো বলছে দ্য সান ডিসেন্ট, মানে সূর্য অস্ত চলে গেল, অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, এবং আমাদের খেলা শেষ হয়ে গেল। বক্তা বলছে যে আমাদের খেলাও শেষ হয়ে গেল, অর্থাৎ তারা এবার বৃদ্ধ হয়ে গেল, রাইট? এখানে বলতে যাচ্ছে আমাদের খেলা শেষ মানে আমাদের আর খেলার ক্ষমতা নেই। এখানে আসলে বলতে চাচ্ছে সূর্য অস্ত চলে গেছে, এবার সবাই বাড়ি চলে গেছে, কিন্তু এটার ভিতরের মিনিং, অর্থাৎ ইন্টারনাল মিনিং হচ্ছে যে বৃদ্ধ জনেরা তো মারা গেল, সূর্য অস্ত চলে গেছে মানে তারা মারা গেছে, এবার আমরা বৃদ্ধ হয়ে গেলাম। এই যে মাঠে যারা খেলছিল, এখানে তোমরা দেখতে পাচ্ছ,
এই যে বৃদ্ধ মানুষগুলো সূর্য যখন অস্ত চলে গেল এরা মারা মারা গেল, সূর্য অস্ত যাওয়ার ঘটনাটাকে এদের মারা যাওয়ার সাথে তুলনা করা হচ্ছে অ্যাকচুয়ালি। এবং এখন এরা বলছে যে আমাদের খেলা বন্ধ হয়ে গেছে। আমাদের খেলা বন্ধ হয়ে গেছে মানে আমরা এবার বৃদ্ধ হয়ে গেছি, আমাদের আর খেলার ক্ষমতা নেই, আমরা খেলাধুলোর ক্ষমতাটা হারিয়ে ফেলেছি। এটাই অ্যাকচুয়ালি ইন্টারনাল মিনিং। তো এখানে যেটা ছিল যে টিল দ্য লিটল ওয়ান্স ওয়েরি নো মোর ক্যান বি মেরি দ্য সান ডাজ ডিসেন্ট, মানে সূর্য অস্ত চলে যায় অর্থাৎ বৃদ্ধ মানুষগুলো মারা যায়, অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, এবং আমাদের খেলা বন্ধ হয়ে যায়, আমরা সবাই বাড়ি চলে যাই। এখানে বাড়ি চলে যাই মানে সূর্য অস্ত চলে গেছে, বাড়ি চলে গেছে, এটা সাধারণ ভাষায় বাচ্চাদের জন্য। বাট এটার ইন্টারনাল মিনিং হচ্ছে আমরা এখন বৃদ্ধ হয়ে গেছি, আমরা আর খেলতে পারবো না। অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, এবং আমাদের খেলাও শেষ হয়ে গেছে। রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, এবং ওই যে বাচ্চাগুলো এখন তো ওরা তারা বলছে আর কি যে আমাদের যারা ভাই বোন অর্থাৎ যারা ওই ফুটবল খেলছে ওরা নয়, ওদের থেকেও যারা ছোট তাদের কথা বলা হচ্ছে যে রাউন্ড দ্য ল্যাপস মানে কোলের পাশে বা কোলের চারিপাশে, অফ দেয়ার মাদার মানে তাদের মায়ের, মেনি সিস্টার অ্যান্ড ব্রাদার্স মানে অনেক ভাই বোনেরা, লাইক বার্ডস মানে পাখির মতোই, ইন দেয়ার নেস্ট মানে যেভাবে তারা বাসাতে যায়, আর রেডি ফর রেস্ট মানে তারা এবার প্রস্তুত হয়ে গেছে রেস্ট অর্থাৎ আরামের জন্য বা বিশ্রামের জন্য। এখানে বলছে যে আমাদের যারা ভাই বোনেরা তারা হচ্ছে যে পাখিরা যেমন সারাদিন ওড়ার পরে বিশ্রামের জন্য তাদের বাসাতে গিয়ে পৌঁছায়, বিশ্রামের জন্য বাসাতে পৌঁছে তারা আরাম করে, সেরকমই যখন আমাদের ভাই বোনেরা খেলতে খেলতে হাঁপিয়ে পড়ে, তারা আর মজা করতে পারে না, তখন তারা বিশ্রামের জন্য তাদের মায়ের যে কোল অর্থাৎ মায়ের কোলকে পাখির বাসার সাথে তুলনা করছে, তাদের মায়ের কোলের চারিপাশে গিয়ে তারা জড়ো হয়, রাইট, এবং সেখানে তারা আশ্রয় নিয়ে আরাম খোঁজে। তো এখানে মানেটা কি বলছে দেখো, যে শিশুরা ক্লান্ত হয়ে পড়ে এবং আনন্দ উপভোগ করতে পারে না। এটি এমন একটি সময় যখন সূর্য অস্ত যেতে চলছে অর্থাৎ অন্ধকার আসতে চলছে। বাচ্চারা সবাই খেলাধুলা বন্ধ করে বাড়ি ফিরে যায়, তারা ভাই বোন মায়ের কোলে বসে থাকে, যেমন পাখির ছানা তাদের বাসাতে মাকে ঘিরে থাকে, রাইট, পাখির ছানাগুলো যেমন বাসাতে গিয়ে মাকে ঘিরে বসে থাকে সেরকমই বাচ্চাগুলোও তার মায়ের কোলে চলে যায়। এবং যেই বাচ্চাগুলো মাঠে ফুটবল খেলছিল অর্থাৎ খেলাধুলো করছিল, যারা একটু যৌবন টাইপের ছিল, তারা হচ্ছে যখন সূর্য অস্ত চলে গেল তাদের খেলা বন্ধ হয়ে গেল, রাইট। অ্যান্ড স্পোর্টস নো মোর সিন, এবং খেলা আর দেখা যায় না, অন দ্য ডার্কেনিং গ্রিন। ডার্কেনিং গ্রিন কথাটা একটু গভীর মিনিং আছে। ডার্কেনিং গ্রিন মানে অন্ধকারাচ্ছন্ন সবুজ, রাইট। আওয়ার স্পোর্টস নো মোর সিন, আমাদের খেলা আর দেখা যায় না, অর্থাৎ সূর্য অস্ত চলে গেছে, অন্ধকার হয়ে গেছে, অস্ত সূর্য চলে গেলে আমরা আর কি খেলাধুলো করি। কিন্তু এখানে যেটা ডিপ মিনিং ইন্টারনাল মিনিং বলতে যাচ্ছে যে সূর্য অস্ত চলে গেছে, জনেরা মারা গেছে, আমরা এখন বৃদ্ধ হয়ে পড়েছি, মানে আমরাই এখন আমাদের বয়স বেড়ে গেছে, তো আমাদের খেলা আর ওই মাঠে দেখা যায় না, রাইট। অন দ্য ডার্কেনিং গ্রিন মানে সেই অন্ধকারাচ্ছন্ন সবুজে। এবার এটার বাংলা এক্সপ্লেনেশনটা আমরা দেখব যে এখন রাত হওয়ায় তাদের বিশ্রামের সময় হয়েছে, তাই গাঢ় সবুজে, এখানে গাঢ় সবুজ কথাটার অর্থ একটু পরে বলছি। গাঢ় সবুজে শিশুদের খেলা আর দেখা যায় না। অন্য দুটি স্তবকে বিপরীতে এই স্তবকটি গাঢ় সবুজের শেষ হওয়ার কারণ, মানে অন্য যে স্তবকগুলো আছে সেই স্তবকগুলোতে কিন্তু শেষ ডার্কেনিং গ্রিনে হয়নি, সেইগুলো কিসে হয়েছে, ইকোয়িং গ্রিন, রাইট, এখানে শেষ হয়েছে ডার্কেনিং গ্রিন, রাইট। এই স্তবকটি গাঢ় সবুজ অর্থাৎ ডার্কেনিং গ্রিনে শেষ হওয়ার কারণ এটি দিনের শেষ, এবং বৃদ্ধদের জন্য এটি তাদের জীবনের শেষ, অর্থাৎ একটা প্রজন্ম শেষ হয়ে গেল। এখানে একটা দিনের সাথে একটা প্রজন্মকে তুলনা করা হচ্ছে। যেই জন বলে যে মানুষটা, যে বৃদ্ধ মানুষগুলো গাছের তলায় বসেছিল, যখন সূর্য উদয় হয়েছিল পূর্ব দিকে উঠেছিল তখন তারা জন্মেছিল। সূর্য যখন ধরো দুপুর 12টা বেজেছে তখন তারা যৌবন ছিল, তখন তারা খেলাধুলো করেছে, এইসব করেছে সুন্দর প্রকৃতির মাঝে। যখন সূর্য অস্ত যায় অর্থাৎ বিকেল 4টা-5টা বাজে তখন তারা বসে বসে খেলা দেখছে, রাইট, বাচ্চাদের খেলা দেখছে। এবং যখন সূর্য অস্ত চলে গেল, অন্ধকার নেমে এলো, তখন সেই বৃদ্ধ মানুষগুলো মারা গেল, অর্থাৎ একদিনকে একটা প্রজন্মের সাথে এখানে তুলনা করা হচ্ছে, রাইট। ডার্কেনিং গ্রিন আনন্দের প্রতীক নয়। এখানে এই যে ডার্কেনিং গ্রিন ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ যে অন্ধকারাচ্ছন্ন সবুজ, তোমরা যখন রাত্রেবেলা সবুজ মাঠের ধারে যাবে হালকা সবুজ যে ভাব সেটা বুঝতে পারবে, রাইট, ঠিক এইরকম হলেও এরকম বোঝা যায়, রাইট। তো এটাকে বলা হয় ডার্কেনিং গ্রিন। তো ডার্কেনিং গ্রিনটা আনন্দের প্রতীক নয়, বরং ভয় এবং ভীতিকর, মানে জনেদের মৃত্যু এটা, রাইট। অন্ধকার মানে এটা একটা প্রজন্ম পুরো চলে গেল, এভাবেই এক জীবনের শেষ। একটি নতুন দিন আসবে, আবার একটা নতুন দিন আসবে, আবার নতুন বাচ্চারা জন্মাবে এবং শিশু হবে, যারা খেলছিল তারা বুড়ো হয়ে ওক গাছের নিচে বসবে, অর্থাৎ যারা মাঠে আমাদের বক্তা তো মাঠে খেলছিল, তারা এবার বৃদ্ধ হয়ে ওক গাছের নিচে বসবে। এই চক্রটি চিরকাল চলতে থাকবে।
রাইট। অর্থাৎ দ্য কবিতার নাম কি ছিল? কবিতার নাম ছিল দ্য ইকোয়িং গ্রিন। ইকোয়িং গ্রিন কথাটার মানে আমি আরও একবার বলছি যে ইকোয়িং গ্রিন মানে প্রতিধ্বনিত সবুজ। অর্থাৎ এই যে সবুজ, সবুজ মানে এখানে মাঠ বলছে বা প্রকৃতিকে বলছে, সৌন্দর্যতাকে বলছে, প্রকৃতির যে সৌন্দর্যতা সেটাকে বলছে। সেই যে প্রকৃতির সৌন্দর্যতা সেটা হচ্ছে ইকো হচ্ছে। ইকো হচ্ছে মানে বারবার ফিরে আসছে। অর্থাৎ দেখো, তোমরা যদি জিওগ্রাফি পড়ো তোমরা পড়বে যে কয়েক কোটি বছর আগে আমাদের পৃথিবী গোটা লাভাতে পরিপূর্ণ ছিল। তার কিছুদিন পরে বা কিছু কিছু কোটি বছর পরে বা কিছু মিলেনিয়াম পরে, ইয়ার্স পরে, তো বরফ হলো, তারপরে জল হলো, তারপরে আস্তে আস্তে এখানে প্রাণ এলো, রাইট। আবার এই পৃথিবী আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, রাইট। যেমন তোমরা রিসেন্ট রিসার্চে শুনে থাকবে যে মঙ্গল গ্রহেও এখন নাসার সায়েন্টিস্টরা মনে করছে একটা খুব স্ট্রং একটা এভিডেন্স পেয়েছে যে মঙ্গল গ্রহেও একসময় হয়তো প্রাণের অস্তিত্ব ছিল, রাইট। এখন সব ধ্বংস হয়ে গেছে, সেরকমই পৃথিবীতেও সব কিছু ধ্বংস হয়ে যাবে, এটা নিশ্চিত। বাট আমাদের এই কবিতাতে লেখক যে কবিতাটা লিখেছেন তিনি হচ্ছে যে এই জিওগ্রাফির কয়েক কোটি কোটি বছরের কথা আলোচনা করছে না এখানে। কিসের আলোচনা করছে? কয়েক শ বছর বা কয়েক হাজার বছর, রাইট। তোমরা যদি কয়েক হাজার বছরের লাইফ টাইম মানে টাইম দেখো, কয়েক হাজার বছরে এই যে প্রকৃতি কিন্তু সেরকমভাবে বদলায়নি, রাইট। যেরকম কয়েক হাজার বছর আগে গাছপালা, ঘরবাড়ি সেই সব ছিল, ঘরবাড়ি একটু উন্নত হয়ে গেছে, বাট এই যে প্রকৃতি হাজার হাজার বছর আগেও যেরকম ছিল এখনও সেরকম আছে। কোটি বছরের কথা কিন্তু তোমরা ভাবো না, এইখানে লেখক হাজার হাজার বা কয়েক শ বছরের কথা বলছেন, রাইট। কয়েক হাজার হাজার বছর ধরে প্রকৃতি কিন্তু একই রকম আছে, প্রকৃতির সৌন্দর্যতাও কিন্তু একই রকম আছে। তোমরা যদি বরফের দেশে যাও, বরফ আছে, সমুদ্রে জল আছে, রাইট। গাছরা সবুজ ফল ফুল দিচ্ছে, গাছেরা সবুজ হয়ে আছে, ফল ফুল দিচ্ছে, রাইট। পাখিরা ডাকছে। তো এই যে প্রকৃতির সৌন্দর্যতা হাজার হাজার বছর ধরে একই আছে, কিন্তু যেটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে মানুষের প্রজন্ম, রাইট। সেই জন্য বলছে যে এই যে প্রকৃতির সৌন্দর্যতা ইকো হচ্ছে মানে বারবার ফিরে আসছে। হাজার বছরের মধ্যে প্রকৃতির যে সৌন্দর্যতা তো বারবার ফিরে আসছে, রাইট, কিন্তু মানুষ বদলাচ্ছে। ওকে।